গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যামসুন্দর দত্তের কলমে অশরীরী আত্মা। শ্যামসুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। শুরু হচ্ছে শ্যামসুন্দর দত্তের লেখা গল্প অশরীরী আত্মা। অনেক দিন আগের কথা, ঠিক কত বছর আগের কথা তা তো মনে পড়ে না, তবে মোটামুটি বছর 40 হবে। আমি তখন কলেজে পড়ি। গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। মামার বাড়ি গোবিন্দপুর গ্রামে। আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। বাস ট্রেন দুটোতেই যাওয়া যায়, তবে বাসে যাওয়াটাই সুবিধা। বাস থেকে নেমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে মাটির পথে খাল বিল, আমবাগান, বাঁশবাগানের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। রোদের তেজ থাকলেও হালকা হাওয়া বইছে। রাস্তায় মাঝে মধ্যে মস্ত মস্ত বট বৃক্ষ। কি সুন্দর মনোরম পরিবেশ! দেখে মনে হচ্ছে পরিবেশ দূষণের ছোঁয়া এখনো লাগেনি। চারিদিকে ধান ক্ষেত, পাট ক্ষেত, সবুজের একেবারে সমারোহ। হালকা বাতাসে ছোট ছোট ধান গাছ, পাট গাছগুলো কেমন দোল খাচ্ছে। এমন পরিবেশ দেখে লেখক কবিদের মন উদাস হয়ে আসে। নিরালা, শান্ত, নির্জন বৃদ্ধ বটবৃক্ষের ছায়ায় বসে তাদের মনের মধ্যে গল্প, কবিতা এসব লেখার প্রবণতা দেখা যায়। আর পরবর্তী সময়ে তাদের কলমে উঠে আসে নতুন নতুন গল্প, কবিতা, উপন্যাস। আর গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমি মামার বাড়ির দিকে হেঁটে এগিয়ে চলেছি। আর একটু এগিয়ে আসতেই গ্রামে ঢোকার মুখে বিশাল বটবৃক্ষের নিচে আমি দেখলাম ছোট্ট একটা চায়ের দোকান। দোকানটা বোধহয় নতুন হয়েছে, গত বছরেও ছিল না। টিনের শেড, সামনে জোড়াতালি দেওয়া একটা লম্বা কাঠের বেঞ্চ, পাশাপাশি 3-4 জন বসে চা খাওয়া যায় এরকম। এই বটবৃক্ষের ছায়ায় বসে এক কাপ চা খেতে ইচ্ছে হলো। দোকানটা ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সাজানো গোছানো। অনেকগুলো কাঁচের বয়ামে বিভিন্ন ধরনের বিস্কুটও রয়েছে। ব্যাগটা বেঞ্চের উপর রেখে 1 কাপ চা আর 2টো এস বিস্কুট অর্ডার দিলাম। তখনকার দিনে ইংরেজি অক্ষর এসের মতো দেখতে এক প্রকার বিস্কুট পাওয়া যেত, মুচমুচে। বিস্কুটগুলো চায়ের সঙ্গে বেশ খেতে ভালোই লাগে। দাম ছিল 5 পয়সা করে। আজকাল সেগুলো আর দেখা যায় না। একটি মাঝবয়সী লোক দেখলাম ওই বেঞ্চিতে বসে চা খাচ্ছে। ভাবলাম এই গ্রামেরই লোক হবে। আমি চায়ের কাপে চুমুক দিতেই দেখি লোকটা আমার দিকে কেমন ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার আমার দিকে এক নজরে তাকানোটা দেখে আমার ভালো লাগেনি, কেমন যেন ভয় ভয় করলো, খটকা লাগলো। কোনো দুষ্টু লোকও তো হতে পারে। তাই ভেবে তাড়াতাড়ি চা খেয়েই ওখান থেকে আমি হাঁটা শুরু করলাম। একটু এগিয়ে আসতেই দেখি লোকটা আমার পিছু পিছু আসছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? লোকটা সপাটে উত্তর দিল, আমি এই ঘোষপাড়াতেই যাব। আমার নাম পাঁচু ঘোষ, দিনমজুরের কাজ করি।
তোমার মামা তরুণ ঘোষ আমাকে চেনে, ওনার বাড়িতেও কাজ করেছি। এই গ্রামের প্রায় সকল বাড়িতেই কাজ করেছি, এখনো কাজ করি। লোকটার কথা শুনে সন্দেহটা আরো বেড়ে গেল। মনে মনে ভাবলাম, আমি তো আমার পরিচয় ওকে বলিনি, কোথায় যাব তাও বলিনি। তাহলে ও জানলো কি করে আমি তরুণ ঘোষের ভাগ্নি? যাই হোক, কথা বলতে বলতে আমার মামার বাড়ির কাছে আসতেই একটু সাহস করে আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি লোকটা আর নেই। আমার ভয়টা আরো বেড়ে গেল। তাড়াতাড়ি হেঁটে মামার বাড়ি পৌঁছাতেই দিদা আমাকে দেখে কাছে এসে বলল, কি রে, এত হাঁপাচ্ছিস কেন? ঘেমে গেছিস তো? দিদা হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে বলল, এখন একটু বস দিকিনি, একটু পরে জল খাবি। রোদের মধ্যে এসেই জল খেতে নেই। ঠিক আছে দিদা, তুমি একটু পাশে বসো। মিনিট 15 পর একটু ভালো লাগতেই দিদাকে বললাম, একটা দুষ্টু লোক আমার পিছু নিয়েছিল। বাড়ির কাছে আসতেই পিছনে তাকিয়ে দেখি লোকটা আর নেই। তাহলে কি পাঁচু? হ্যাঁ দিদা, লোকটার নাম পাঁচু। তুই জানলি কি করে লোকটার নাম পাঁচু? ও তো আমাকে নিজেই বলল আমার নাম পাঁচু। আমি তোমার মামার বাড়িতে এখনো মাঝে মধ্যে দিনমজুরের কাজ করি, আরও কত কি। আজ প্রায় 7 মাস হতে চলল পাঁচু তো বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওর আত্মা গ্রামের বাড়ি বাড়ি মানুষের রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। কখনো দিনমজুর সেজে, আবার কখনো ওই রাজমিস্ত্রির জোগাড়ে, আবার কখনো বাড়ির চাকর সেজে চলে আসছে। গ্রামের প্রায় সবাই এখন জেনে গেছে, এখন অচেনা লোকের পিছু নিচ্ছে। আমাদের বাড়িতে কয়েকদিন কাজও করে গেছে, কিন্তু বেশি দিন কোনো বাড়িতে থাকে না, কারণ কারোর মনে সন্দেহ জাগার আগেই ও পালিয়ে যায়। অনেক আগেই ও আঁচ পেয়ে যায়। আজ অমাবস্যা, আজকে আবার কজনের ঘাড় মটকাবে কে জানে। দিদার কাছে পাঁচুর কথা শুনে আমার শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আত্মা মানুষের রূপ নিয়ে ঘোরে আগে কখনো শুনিনি, আজকে তার সদ্য দর্শন পেলাম। মামিমা আমার আর দিদার কথোপকথন শুনে এগিয়ে এসে বলল, মাসখানেক আগে পটল দাসের রূপ ধরে আমাদের বাড়িতে কাজ করে গেছে। আমরা কেউই তা টের পাইনি। ঠিক সেই সময় আমার বাবা মা এসেছিলেন আমাদের বাড়িতে। বাবা একদিন আমাকে ডেকে বললেন, তোদের বাড়িতে যে কাজের লোকটা আছে, ওর কি যেন নাম? ওর নাম পটল দাস। গরুর ঘাস কাটে, গরুকে খেতে দেয়, বাড়ির টুকটাক কাজগুলোও করে। কিন্তু লোকটাকে দেখে আমার সুবিধা মনে হলো না। কেন বাবা? পটলদা তো খুব ভালো মানুষ, ও খুব ভালো কাজ করে, কাজও বেশ পরিষ্কার। ঠিক আছে, আগামীকাল ওর ঘাস কাটার সময় আমি একবার যাব। অশরীরী আত্মা কেমন করে ঘাস কাটে একটু দেখব। পরের দিন ঘাস কাটার সময় ওখানে পৌঁছাতেই দেখেন পটল ওখানে নেই, অথচ ঘাস কাটা হয়ে গেছে। তাই দেখে তিনি অবাক। মিনিট 5 মধ্যে এত ঘাস কাটলো কি করে? সেই দিনই জামাইকে ডেকে বলেন, বাড়িতে বড় বিপদ হতে পারে। কাজের লোকটাকে দেখে ঠিক লাগছে না। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, ওর কিন্তু চোখের পলক পড়ে না, আর চোখের তারা দুটো সব সময় স্থির। বাবার কথায় আঁচ পেয়ে পটল সেই দিন থেকেই অদৃশ্য, আর কোনোদিন এ বাড়িতে পা রাখেননি। রাতেও কারো বাড়ি কাজ করে না, আর ঠিক সন্দেহটা এই জন্যই আমাদের আরো গভীর হলো। এছাড়াও বাড়িতে কোনো পুজো আচ্চা হলে পটল সেদিন আর কাজে আসে না। নাম সংকীর্তনের দল বাড়িতে আসলেই পটল অদৃশ্য হয়ে যায়। এতদিন আমরা কেউ টের পাইনি। যাই হোক,
ভগবান আমাদেরকে আসন্ন দুর্ঘটনার কবল থেকে রক্ষা করেছেন। এরপর দিদার কাছে বহু ঘটনা জানতে পারলাম। গ্রামের বহু লোক আক্রান্ত হয়েছে, কিন্তু ওরা কোনো রকমে ওই প্রাণে বেঁচে ফিরেছে। এই পাঁচুর আত্মা রাতে ভয়ঙ্কর মূর্তির রূপ নেয়। মাথায় ঝাঁকড়া চুল, হাতে বড় বড় নখ আর বড় বড় দাঁত, বিকট হাসি। দানবের চেহারা নিয়ে আক্রমণ করে। মানুষ তো ওর চেহারা দেখেই অজ্ঞান হয়ে যায়। ওই রাতের অন্ধকারে কাউকে একলা পেলে আর রক্ষে নেই, মৃত্যু পর্যন্ত অনিবার্য। বলো কি, তাহলে আমি তো ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছি। সত্যি তাই। ওই গ্রামের আনাচে কানাচে ঘোরে। গ্রামের মানুষ তো ভয়ে তটস্থ। ঝাড় ফুঁকে ওকে জব্দ করা যাবে না, বড় তান্ত্রিক দরকার। যেমনি ওল, তাকে জব্দ করতে হলে বাঘা তেঁতুলের দরকার। এক তান্ত্রিকের খোঁজ পাওয়া গেছে। ওনার আশ্রম ওই এখান থেকে মাইল 3 দূরে, ওই নদীর ধারে। পাশেই শ্মশান। মাঝে মধ্যে শ্মশানে গিয়েও তন্ত্র সাধনা করেন। ওর কাছে গ্রামের অনেকেই গেছিল, বিশেষ করে যারা আক্রান্ত হয়েছে। উনি বলেছিলেন আগামী শনিবার অমাবস্যার রাতে আসতে। আজ অমাবস্যা শনিবার। তোর মামাও ওদের সঙ্গে যাবে। আজকে তোর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ওনার সামনে সেটা তুলে ধরবে। আগামীকাল সকালে ওরা সব ফিরবে। উনি খুব বড় মাপের তান্ত্রিক, নাম ওই তারণী প্রসাদ। দেশি মদকে সবসময় বুঁদ হয়ে থাকে। দেখা যাক পাঁচুর অশরীরী আত্মাকে গ্রাম ছাড়া করতে পারে কিনা। আমি তান্ত্রিকের কর্মকাণ্ড কোনোদিন দেখিনি। মামা সকালে আসলে তান্ত্রিক তারিণী প্রসাদের, মানে তারিণী প্রসাদ ভট্টাচার্যের গল্প শোনার উৎসাহ বেড়ে গেল। পরের দিন সকালে মামার মুখটা দেখে মনে হলো কাজ হয়েছে। তারপর মামা চা জল খাবার খেয়ে মামিমা ও দিদার কাছে এক এক করে ঘটনা বলতে শুরু করলো। আমরা যখন ওনার আশ্রমে পৌঁছলাম তখন রাত 11:30 হবে। যাদের হার্ট দুর্বল তারা তান্ত্রিককে দেখলেই ভয় পেয়ে যাবে। আমি আগেও ওনার নাম শুনেছি, কিন্তু এই প্রথম ওনাকে দেখলাম। টকটকে লাল বস্ত্র পরিধান করে আছে, কপালে লম্বা একটা কালো তিলক, মাথায় লম্বা লম্বা জটা। বয়স ওই 50-এর কাছাকাছি হবে। 2 হাতে 4টি আর গলায় 3টে রুদ্রাক্ষের মালা ঝুলছে। মায়ের বেদির সামনের আসনের উপর রাখা 5টি নরমুণ্ড। মাকে জবা ফুল দিয়ে সাজানো হয়েছে। পাশে রাখা একটি কাঁচের গ্লাসে দেশি মদ। মাঝে মধ্যে গলা ভিজিয়ে নিচ্ছেন। বাঁ পাশে এক গোছা ধূপ জ্বলছে, আর ধনুচি থেকে থেকেই ধোঁয়া উঠছে। প্রদীপ জ্বলছে, আর বড় তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল রাখা আছে। সামনে তামার বড় থালায় রয়েছে কিছু ফুল আর বেলপাতা। আমাদের দেখে বললেন, কজন এসেছিস? 10 জন। ঠিক আছে, তোরা দাওয়ায় বস। আমি যখন তন্ত্র সাধনায় বসি তখন অন্য জগতে প্রবেশ করি। তখনই মায়ের সঙ্গে কথা বলে মানুষের সমস্যার সমাধান সূত্রের খোঁজ পেয়ে যাই। আমি তখন বেশ কিছুক্ষণ শূন্যে ভাসমান অবস্থায় থাকি। তারপর সেই তান্ত্রিক মাঝে মধ্যে উচ্চ স্বরে বলে চলেছেন, জয় মা কালী, জয় মা কালী। পুজোর সময় কেউ কথা বলিস না, কোনো রকম শব্দ করবি না।
কথা বললেই কিন্তু বিপদ। এক্ষুনি আমি মায়ের পুজোতে বসবো। এই 2-2.5 ঘন্টা সময় আমার লাগবে। তোদের ওই পাঁচু ঘোষের অশরীরী আত্মাকে আজকে রাতেই মা গ্রাম ছাড়া করে দেবে। যতক্ষণ মায়ের আরাধনা চলবে ততক্ষণ মায়ের কাছে করজোড়ে তোদের মনোবাসনার কথা বলবি, বুঝেছিস? তাহলেই কাজ হয়ে যাবে। আর আমি যখন শূন্যে পদ্মাসনে ভাসমান অবস্থায় থাকব তখন মায়ের কাছে মাথা ঠুকে প্রণাম করবি আর তোদের মনোবাসনা বলবি। এই কথা বলার পর মদে গলাটা ভিজিয়ে বাঁ হাতে ঘণ্টা বাজিয়ে মায়ের চরণতলে ফুল বেলপাতা দিয়ে পুজো শুরু করলেন আর বললেন, সবাই চিৎকার করে বল, জয় মা কালী, জয় মা কালী। পুজোর ঠিক ঘণ্টা খানেক পর দেখলাম উনি শূন্যে ভাসমান অবস্থায় পদ্মাসনে বসে রয়েছেন, বাতাসে যেন ভাসছেন। কি অদ্ভুত সে দৃশ্য, কি অদ্ভুত কর্মকাণ্ড, চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এনারা কেন এত কষ্ট করেন তা আমি জানি না। সেই অর্থে পয়সার কথা একবারও বললেন না, শুধু বললেন, তোদের মনস্কামনা পূর্ণ হলে গুরুদক্ষিণা হিসেবে 1 টাকা 4 আনা করে দিয়ে যাস। তান্ত্রিকের অদ্ভুত সব কাণ্ড কারখানা দেখলাম যা জীবনে ভোলার নয়। পুজো হয়ে গেলে সবার কপালে একটা করে লাল তিলক টেনে দিয়ে হাতে ফুল বেলপাতা বাতাসে দিয়ে তান্ত্রিক তারিণী প্রসাদ বললেন, এই ফুল আর বেলপাতা দিয়ে একটা করে তামার মাদুলি করে ডান হাতের বাহুতে পরিধান করবি। এরপর আর কোনো অশুভ শক্তি বা আত্মা তোকে ছুঁতেও পারবে না। আর পাঁচু ঘোষের অশরীরী আত্মা তোদের গ্রামে আর কোনোদিনও ঢুকতে পারবে না। আমি যা করার করে দিয়েছি, যা বাড়ি চলে যা। শুনছিলেন শ্যাম সুন্দর দত্তের লেখা গল্প অশরীরী আত্মা। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।